আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য সম্পর্কের দেয়াল গল্পের সিজন 2। তোমাদের অনেক অপেক্ষা করিয়েছি, আর না, চলো সিজন 2টা শেষ করে ফেলি। তো বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক। রামিম নিখোঁজ হওয়ার পর থেকে এই বাড়ির প্রতিটা ইটই যেন এক বিষণ্ণতায় জমে আছে। দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গেল। তিন্নি এখন আর সে আগের চঞ্চল মেয়েটি নেই। সে এখন এক জীবন্ত পাথরের মূর্তি। অফিসের কাজ শেষ করে বিকেলে রামিমের পুরনো ঘরটার তালা খুলে ভিতরে গিয়ে একা বসে থাকে তিন্নি। রামিমের ফেলে যাওয়া সেই ডায়েরি আর ভাঙা চশমা আজও তিন্নির বুকে আগলে রেখেছে। কামরুল সাহেব এখন হুইল চেয়ারে বন্দি। এক সময় যে মানুষটি অনেক কঠোর ছিলেন আর সমাজের ভয়ে নিজের ছেলেকে ত্যায্যপুত্র করে দিয়েছিলেন, আজকে সেই লোকটি প্রতি রাতে রামিমের নাম ধরে ডুকরে কেঁদে ওঠেন। তার পক্ষাঘাতগ্রস্ত হাতটা অবলভভাবে দরজার দিকে নির্দেশ করতে থাকে, যদি একবার ছেলেটা ফিরে আসে। হঠাৎ একদিন মেঘলা দুপুরে বাড়ির সামনে একটা বিলাসবহুল গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলো একটা সুদর্শন যুবক, চোখে কালো চশমা, চেহারায় অভিজাত থাকলেও এক গভীর শূন্যতায় স্পষ্ট। সে আর কেউ না, সে হচ্ছে রামিম। সে এখন বড় শহরের নামকরা বিজনেসম্যান। সে যখন ধীরে পায়ে বাড়ির ভিতরে ঢুকলেন, তখন রাহিমা কাকি তাকে দেখে ফেলল আর চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। আর কামরুল সাহেব হুইল চেয়ারে বসে কাঁপতে কাঁপতে রামিমের দিকে হাত বাড়ালেন। রামিম গিয়ে তার বাবার সামনে দাঁড়ালো, কিন্তু পায়ে হাত দিয়ে সালাম করলো না, শুধু ঠান্ডা গলায় বলল, বাবা, আপনার সমাজের উঁচু দেয়ালটা কি আজ একটু নিচে নেমেছে, নাকি আমি আজও আপনার বাড়ির কলঙ্ক? কামরুল সাহেব কোনো কথা বলতে পারলেন না, শুধু তার দু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। রামিম আর কিছুই বলছে না, সেখান থেকে সে চলে গেল। বিকেলে রামিম সেই পুরনো ছাদে গেল। সেখানে তিন্নি একা দাঁড়িয়েছিল। 5 বছর পর দুজনে মুখোমুখি। তিন্নি রামিমকে দেখা মাত্রই থমকে গেল। রামিম তিন্নির চোখের দিকে তাকিয়ে এক পা করে এগিয়ে গেল। রামিম বলল, কেমন আছিস তিন্নি? 5 বছর আগে তো খুব সহজে আমাকে ভাই বলে এই বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলি। আজকের এই দীর্ঘ বিচ্ছেদে তোর সেই ভাই কি খুব সুখী ছিল বলে মনে হচ্ছে তোর? তুই কি ভেবেছিলি আমি আর কোনোদিনও ফিরবো না? তিন্নি রামিমের কথা শুনে ডুকরে কেঁদে উঠল। সে রামিমের কলার চেপে চিৎকার করে বলল, তুই একটা নিষ্ঠুর, তুই কেন ফিরে এলি না একবারও? জানিস না আমি প্রতি রাতে বালিশ ভিজিয়েছি, তোর জন্য অপেক্ষা করেছি। কেন আমাকে এই নরকে একা ফেলে গিয়েছিলি? তুই কি জানিস না আমি তোকে ছাড়া কতটা মরে গিয়েছিলাম? কত জায়গায় তোকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তুই কেন ফিরে এলি না আমার কাছে? তুই জানিস না আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না? হয়তো আমি মুখে বলেছিলাম তোকে আমি ভালোবাসি না, ভাইয়ের চোখে দেখি তোকে, কিন্তু তুই তো জানতি আমি তোকে কতটা ভালোবাসতাম। তুই না হয় আমার পাশে থেকে আমাকে ভালোবেসে যেতি। কেন তুই আমাকে ছেড়ে চলে গেলি সেই দিন? আর যাওয়ার আগে আমাকে কেন একবারও বলে গেলি না? না হয় আমি তোর সাথেই চলে যেতাম। আমি সেই দিন বাবাকে অনেক কষ্টে মানিয়েছিলাম, কিন্তু তোকে আর পাইনি সেখানে। তোকে সেই দিন তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অবশেষে তোর রুমে গিয়ে দেখি চিঠিটা। আমি ভেবেছিলাম তুই হয়তো তোর রাগ কমে গেলে ফিরে আসবি, কিন্তু তুই এলি না। এসব বলছে আর তিন্নি কান্না করছে। রামিম 2 হাত দিয়ে তিন্নির গাল চেপে ধার গলায় বলল, আমি মরতে গিয়েছিলাম সেদিন, কিন্তু তোর ওই লোনা জলের স্মৃতি আমাকে মরতে দেয়নি। আমি শুধু তোর যোগ্য হয়ে ফেরার অপেক্ষায় ছিলাম। তুই সেই দিন হাত ছেড়ে দিয়েছিলি বলেই আজ আমি হাত ধরার শক্তি নিয়ে ফিরেছি। রামিম ফিরে আসার খবর শুনে পাড়াপড়শি আবারও ভিড় জমালো কামরুল সাহেবের বাড়ির সামনে। কেউ বলছে সিসি, কেউ বলছে অধর্ম, কিন্তু কামরুল সাহেব এবার হুইল চেয়ারে বসে সবার সামনে গর্জন করে উঠে বললেন। তিনি বললেন, অনেক হয়েছে। এই সমাজের ভয়ে আমি আমার ছেলেকে হারিয়েছিলাম। আজকে যদি সমাজ আমাকে ত্যাগ করে তবে করুক, কিন্তু আমি আর আমার সন্তানদের সুখ নষ্ট হতে দেব না। কামরুল সাহেব রামিম আর তিন্নির হাত এক করে দিয়ে বললেন, তোরা চলে যা, অনেক দূরে চলে যা। রাতের শেষ ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে রামিম আর তিন্নি অনেক দূরে চলে যাচ্ছে, যেখানে তাদের কেউই চিনে না, যেখানে কেউ তাদের সম্পর্কের বিচার করতে আসবে না। তিন্নি ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো তার বাবা প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে হাত নাড়ছে। রামিম তিন্নির হাতটা শক্ত করে নিজের হাতের মুঠে নিয়ে বলল, দেখছিস তিন্নি, আমাদের মাঝখানের দেয়ালটা আজ সত্যি ধুলে মিশে গেছে। এখন আর লুকানোর কিছু নেই, এখন শুধু তুই আর আমি। ট্রেনটি গতির সাথে অন্ধকার ভেদ করে এক নতুন ভোরের দিকে এগিয়ে চলল। তো গাইস, সম্পর্কের দেয়াল গল্পটি এখানেই সমাপ্ত করছি। চিন্তা করেছিলাম তোমাদের জন্য গল্পটি আরো বড় করে নিয়ে আসবো, কিন্তু তোমরা যে হারে কমেন্ট করতেছো, তোমাদের জন্য ছোট করে নিয়ে আসলাম। আর গল্পটির কোন পার্টটা তোমাদের কাছে ভালো লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে আসছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।